তাহলে এইখানে আমরা আসলাম কি না পরের অংশ, যেটা বিরল মৃত্তিকা মৌল। যেখানে বিরল মৃত্তিকা কি হচ্ছে না, বিরল মৃত্তিকা বলছে বা এর অপর নাম ল্যান্থানাইট যৌগ। পর্যায় সারণীর 6 নম্বর পর্যায়ে থাকা সেরিলিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টা মৌলকে বলে বিরল মৃত্তিকা মৌল। কেন বিরল বলছি? কারণ পৃথিবীতে এরা খুব কম পাওয়া যায় এবং মৃত্তিকা জাত বলে বা মাটি খনন করে পায় বলে এদেরকে বলা হয় কি বিরল মৃত্তিকা মৌল। মনে রাখবে যে সেরিলিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত সংজ্ঞা না পড়লেও অনেক সময় দেয় যে দুটি বিরল মৃত্তিকার নাম, মৌলের নাম বলো, তাহলে সেরিলিয়াম আর একটা হচ্ছে কি লুটেসিয়াম। ঠিক এরকমই পরের শ্রেণীতে অর্থাৎ 7ম পর্যায়ে থাকে কি অ্যাক্টিনাইড মৌল। যেখানে আমরা বলবো যে পর্যায় সারণীর 7ম পর্যায়ে তেজস্ক্রিয় মৌল থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টি মৌলকে বলে অ্যাক্টিনাইড মৌল। এর ক্ষেত্রেও সংজ্ঞা চাইনি, বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞাসা করে যে দুটি অ্যাক্টিনাইড মৌলের নাম বলো, তুমি থোরিয়াম দিতে পারো, লরেন্সিয়াম দিতে পারো, ইউরেনিয়াম দিতে পারো, নেপচুনিয়াম দিতে পারো, এগুলো সব অ্যাক্টিনাইড মৌলের অন্তর্গত। অ্যাক্টিনাইড মৌলের পর আমাদেরকে জানতে হয় যে ইউরেনিয়ামোত্তর মৌল। তার সম্পর্কে ইউরেনিয়ামোত্তর মৌল মানে ইউরেনিয়ামের পর বা উত্তর, উত্তর মানে পরের অংশ। হ্যাঁ, ইউরেনিয়ামের পরের অংশকে বলা হবে তোমার হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। যেখানে এর পরের অংশ কি নিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল কি হচ্ছে? ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে যে অ্যাক্টিনাইড সারিতে হ্যাঁ যে 14টা মৌল আছে সেই সারিতে ইউরেনিয়ামের পর নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 11টি মৌলকে বলে ইউরেনিয়ামোত্তর মৌল। উদাহরণ অ্যাক্টিনাইড সারিতেই থাকবে ইউরেনিয়ামের পর থেকে, নেপচুনিয়াম থেকে কাউন্ট করতে হবে, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই 11টি মৌলকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। কেন? কারণ এরা প্রকৃতিতে একেবারে নাই বললেই চলে, কৃত্রিমভাবে বেশিরভাগ তৈরি। এই নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম মৌলর সবগুলাই কৃত্রিমভাবে তৈরি হয়, তাই এদেরকে বলা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি হয়, তাই এদেরকে আমরা ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। যে ইউরেনিয়ামের পর যে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করা এই মৌলগুলা তেজস্ক্রিয় হয়, তাই এদেরকে আমরা বলি ইউরেনিয়ামোত্তর মৌল। যে কোনো দুটো নাম বলে নিশ্চয় আমরা বলতে পারবো। এই ইউরেনিয়ামোত্তর মৌলের পর এইখানে হাইড্রোজেন একটা কি হচ্ছে ভূমিকা পালন করে, যে একটা দুষ্টত্বের ভূমিকা পালন করে। অর্থাৎ হাইড্রোজেন আমরা অধাতু হলেও 1 নম্বর শ্রেণীতে রাখি। আর তোমার হাইড্রোজেনের বিহেভিয়ার 2 রকমের মতো হতে পারে, হ্যালোজেন শ্রেণীর মতো হতে পারে আর ক্ষার ধাতুর মতো হতে পারে। তাই হাইড্রোজেনকে এখানে দুষ্ট মৌল বলা হয়। তো এখানে আমরা একটা অংশ জানব যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? কারণ দেখো, যদি আমরা ভেঙে দেখি, একদিকে দেখি ক্ষার ধাতু অর্থাৎ 1 নম্বর শ্রেণী, আর দ্বিতীয় দেখব কি আমরা হ্যালোজেন মৌল বা 17 নম্বর শ্রেণী, তাই তো? তাহলে দেখব যে হাইড্রোজেন 2 ধরনের বিহেভিয়ার দেখতে পারে। 1 নম্বরে যদি দেখি যে যোজ্যতা
তাহলে দেখতে পাবো ক্ষার ধাতুর যোজ্যতা কি হয়, 1 হয়। তাহলে ক্ষার ধাতুর যোজ্যতা হয় 1 এবং হাইড্রোজেন মৌলের যোজ্যতাও হয় 1। একটা সাদৃশ্য পাচ্ছি। আবার হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা হয় 1 এবং হাইড্রোজেন মৌলের যোজ্যতা হয় 1। তাহলে দুজনের সাথে সাদৃশ্য, এরও যোজ্যতা হয় 1, এরও যোজ্যতা হয় 1। 2 দেখা যাচ্ছে কি না ক্ষার ধাতুগুলা শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, শেষ কক্ষে ইলেকট্রন। ক্ষার ধাতুর শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, তাহলে লিখব ক্ষার ধাতুগুলির শেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, ঠিক সেরকম হাইড্রোজেন মৌলের শেষ কক্ষে কি হয়, একটি ইলেকট্রন থাকে। তাহলে এর সঙ্গে সাদৃশ্য হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে যদি করি আমরা কি যৌগ গঠন। ক্ষার ধাতুগুলা যেমন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, ঠিক হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড যৌগ গঠন করতে পারে। ক্ষার ধাতুগুলি যেমন অক্সিজেন এর সাথে অক্সিজেন মৌল লিখে দাও, বুঝতে সুবিধা হবে। মৌল এর সাথে যুক্ত হয়ে Na2O বা K2O যৌগ গঠন করে, ঠিক তেমনি হাইড্রোজেনও কি করে না অক্সিজেন সাথে যুক্ত হয়ে H2O গঠন করে। বুঝা গেল? তাহলে এই 3টা ক্ষার ধাতুর সাথে এর বৈশিষ্ট্য বা ক্ষার ধাতুর মতো যৌগ বলে দেখাচ্ছে। এর ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যে আর 2 নম্বরে লক্ষ্য করি যে দ্বিপারমাণবিক হ্যালোজেন মৌলগুলার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্বিপারমাণবিক গঠন। হলো হ্যালোজেন মৌলগুলা কি হয়, দ্বিপারমাণবিক গঠনযুক্ত হয়। হাইড্রোজেনও সেরকম দ্বিপারমাণবিক গঠন হয়। হ্যালোজেন মৌলগুলা
হ্যালোজেন মৌলগুলি দ্বিপারমাণবিক গঠনযুক্ত হয়, পারমাণবিক গঠনযুক্ত হয়। যেমন কি Cl2, F2। ঠিক তেমনই হাইড্রোজেনও কি হয়, H2 অর্থাৎ দ্বিপারমাণবিক হয়। 3 নম্বরে যদি এসি, 3-এ ইও কি করবে, যৌগ গঠন। হ্যালোজেন মৌলগুলা ধাতুর সাথে যুক্ত হ্যালাইড যৌগ গঠন, যেমন NaCl বা NaF করে 1 নম্বর সাথে যুক্ত হয়। হাইড্রোজেনও সেরকম করবে, যে HCl, HF এরকম একই রকম যৌগ গঠন করতে পারে। হলো, বা ধাতুদের সাথে যুক্ত হয়ে বলতে গেলে এগুলো তো হ্যালাইডের সাথে, ধাতুদের সাথে যুক্ত হয়ে যেমন NaH যৌগ গঠন করতে পারে। হলো, আচ্ছা, তোমার যৌগ গঠন করতে পারে হলো সোডিয়াম, পটাশিয়াম, KH যৌগ গঠন করতে পারে। তাই এদের সঙ্গে এরকম সাদৃশ্য থাকার জন্য একে 1 নম্বর শ্রেণীতেও রাখা যায় অথবা 17 নম্বর শ্রেণীতেও রাখা যায়। তাই 2 ধরনের বৈশিষ্ট্য শো করাতে পারে বলে এইচকে বলা হয় কি, দুষ্ট মৌল। ঠিক, এই এইচকে দুষ্ট মৌলের পর তোমাদের শিখতে হবে যে পর্যায় সারণীতে কোন মৌলটা কোন শ্রেণীতে আছে। আমরা কি তাহলে মুখস্থ করব? না, মুখস্থ করতে হবে না। এর পরের অংশ দেখব পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান। কি দেখব? পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান। দেখব পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান। বুঝছে? আমাদের ক্ষেত্রে 20টা মৌল মেনলি প্রায়োরিটি পায়, পরে আরও শিখতে হয়, কিন্তু মাধ্যমিক পর্যন্ত 20টা মৌল থাকে। তাই 20টা মৌলের জন্যই আমাদের ক্ষেত্রে একটা সূত্র, বা সূত্র বলতে কি আমরা মেনে চলব, যে সূত্র হলো এদের পারমাণবিক যে আমরা ইলেকট্রন বিভাজন ঘটায়, ইলেকট্রন বিভাজন অনুযায়ী তোমার হচ্ছে এদের পর্যায় সারণীতে স্থান হবে। তাহলে এই ইলেকট্রন বিভাজন অনুযায়ী সূত্র 1-এ আমরা বলবো, যদি কোনো মৌলের শেষ কক্ষে 2-এর বেশি হয় তার সাথে 10 যোগ করব, নচেত শ্রেণীতে যা থাকবে সেটি রয়ে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে সূত্র অবস্থানের জন্য, যে মৌলগুলি যটি ইলেকট্রন সংখ্যা যটি কক্ষপথে থাকবে সেটি তার পর্যায়কে ডিনোট করে। সেটি তার কাকে ডিনোট করবে? পর্যায় নির্দেশ করে। হলো, এটা তাহলে পর্যায়কে জানার জন্য হয়ে গেল। 2-এ যদি আমি বলি শ্রেণীকে জানবার জন্য, যে শ্রেণী কি করে বার করব, কত নম্বর পর্যায় কত নম্বর শ্রেণী, একটাই পর্যায় বেরালো। শ্রেণীকে জানবার জন্য আমরা করব কি, যে মৌলগুলির ইলেকট্রন বিন্যাস করে মৌলগুলির
ইলেকট্রন বিন্যাস করে যদি শেষ কক্ষে 2 এর বেশি হয় তাহলে 10 যোগ করব, নচেত নয়। হলো, এই যে হলো আমার দুটি সূত্র মনে। তো পর্যায় ভাঙলে কী হবে, কটা ভাগে ভেঙেছে শ্রেণী হলো তার শেষ কক্ষে কত আছে। যেমন ধরো ক্যালসিয়ামের কটা হয়, ক্যালসিয়ামের হয় 20, তার মানে 2,8,8,2 কটা ভাগে ভাঙলো, 1 2 3 4, 4টা কক্ষপথ আছে। তাহলে পর্যায় আর কত হয়ে যাচ্ছে, পর্যায় হবে আর 4। শ্রেণী কত দাঁড়াবে, শ্রেণী বলেছি শেষ কক্ষে 2 এর বেশি হলে 10 যোগ হবে, 2 এর বেশি হলে তাহলেই 10 যোগ। এখন 2 এর বেশি নয় 2, তাহলে শ্রেণী হয়ে যাবে আর কত, 2 নম্বর। হলো, যদি আমাকে দেয় এরকম অ্যালুমিনিয়াম 13, তাহলে কত হবে 2 8, 3, কটা ভাগে ভেঙেছে 3টা, তাহলে পর্যায় হলো কত 3, শেষে কত আছে 3, 2 এর বেশি, তাহলে কত যোগ করব 10, তাহলে 10 + 3 সমান হলো কত 13 নম্বর শ্রেণী। হলো, যদি আমাকে দেয় যে ফ্লুরিন 9, তাহলে 2,7, তাহলে কটা ভাগে ভেঙেছে 2টা, পর্যায় কত হলো 2, শেষে কত আছে 7, অর্থাৎ কত যোগ হবে 10 + 7 মিলে হবে কত, শ্রেণী 17 নম্বর। তাহলে অবস্থান নির্ণয় করতে পারছি 2 নম্বর পর্যায়ে 17 নম্বর শ্রেণী। ঠিক, আবার যদি দেয় তোমাকে ধরো দিল হচ্ছে সালফার 16, 2,8,6, তাহলে কটা ভাগে ভেঙেছে 3টা, 1 2 3, তাহলে এখানে কত বসাবো 3, শেষে কত আছে 6, 2 এর বেশি, তাহলে 10 + 6 হয়ে যাবে কত 16 নম্বর শ্রেণী। ঠিক।